হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা মূলত যারা গণিত বিভাগ, রসায়ন বিভাগ ইত্যাদি বিভাগ থেকে যারা নন মেজর ক্লাসে ভর্তি হয়েছো, অর্থাৎ সাবজেক্টে নন মেজর সাবজেক্ট হলো পদার্থবিজ্ঞান 1, এই সাবজেক্টে যারা ভর্তি হয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা। এবং অধ্যায় নাম্বার 1-এ যে ভেক্টর বিশ্লেষণ আছে সেটার একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। আগের ক্লাসগুলোতে আমরা আগের ক্লাসগুলোতে আমরা বেসিক শিখাইছি, কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য শিখাইছি, ম্যাথ শিখাইছি। তো আজকের ক্লাসটা হলো গ্রীন উপপাদ্য নিয়ে, ঠিক আছে? এটা মূলত আমাদের পেইড ক্লাস। আচ্ছা, যারা এটা ক্লাসটা আমি ফ্রি করে দেবো, এটা ইউটিউবে ফ্রি থাকবে। যারা ডেমো ক্লাস দেখতে চাও তারা অবশ্যই ক্লাসটা দেখবে, ঠিক আছে? তো আমি শুরু করি। আমি প্রথমে তোমাদের লজিক দিব, লজিকের এবার প্রমাণ করব, তারপর বোর্ড প্রশ্ন যদি থাকে তাহলে সমাধান করব, ঠিক আছে? তো আমি শুরু করি। দেখো, আমি আজকে কি পড়বো? আমরা গ্রিনের উপপাদ্য পড়বো। গ্রিনের উপপাদ্য, মানে গ্রিনের উপপাদ্যটা বুঝতে গেলে আমাকে কি জানতে হবে সেগুলো আমি নিয়ে প্রথমে আগে আলোচনা করব, তারপর আমি ক্লাস শুরু করব। আচ্ছা, তার আগে আমি একটু ডিটেলস বলে নেই। আমার যে পেইড কোর্স আছে, যেহেতু এটা ইউটিউবের জন্য ফ্রি, পেইড কোর্স আমি একটু যদি বলে নেই, আমরা মোটামুটি মেজর 3টা করাবো। মেজর গণিত বিভাগের জন্য মেজর 3টা। সেখানে তোমাদের ক্যালকুলাস আছে, ক্যালকুলাস 1 আছে, ফান্ডামেন্টাল আছে, ফান্ডামেন্টাল আছে এবং লিনিয়ার আছে। লিনিয়ার। নন মেজর করাবো আমরা কয়টা? নন মেজর, নন মেজর 3টা করাবো। 3টা কি কি? ফিজিক্স 1 করাবো, ফিজিক্স 2 করাবো, আর কেমিস্ট্রি কেমিস্ট্রি 1 করাবো। আর হলো কম্পালসারির মধ্যে আমরা, মানে আবশ্যিকের মধ্যে শুধুমাত্র আইসিটি করাবো, শুধুমাত্র আইসিটি। এই টোটাল 7টা কোর্স আমাদের কাছে তোমরা পেয়ে যাচ্ছ, আমাদের কাছে পাবা। আর যারা পেড কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করবা, 01329608654। তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে তোমাদের কোর্স ডিটেলস সহ দাম থেকে শুরু করে সবকিছু তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে, কিভাবে তুমি কোর্সে ভর্তি হবা। আর ক্লাসগুলো দেখো, অবশ্যই তোমাদের উপকার আসবে। তো শুরু করি। দেখো, আমাদের গ্রিনের উপপাদ্য। গ্রিনের উপপাদ্যটা আমাদের কি কাজে লাগে, কেন আমরা ব্যবহার করব, আমরা কোথায় ব্যবহার করব, এটা নিয়ে একটু যদি ছোট্ট করে বলি, বেশি বলবো না, ছোট্ট করে বলবো। তো ব্যবহারটা প্রথমে বলি, যে 1 নম্বরে রেখা ও দিক সমাকলনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তারা যারা এখন আমাকে বলবে ভাইয়া রেখা সমাকলন কি আর দিক সমাকলন কি, তাহলে তাদের জন্য আরেকটা ভিডিও আমার ইউটিউবে আসবে, তারা সেই ক্লাসটা করে নিবা যে রেখা সমাকলন আর দিক সমাকলনটা কি। আমি এখানে ছোট্ট করে একটু বলবো রেখা সমাকলনটা কি। রেখা সমাকলন হলো লাইন ইন্টিগ্রাল, বা এই যে এর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা শুধুমাত্র রেখাকে সমাকলন করে সেই রেখার আমরা কি বের করি? ক্ষেত্রফল বের করি। আর দিক সমাকলনটা কি? ওটা একটা 2D ডাইমেনশনের মধ্যে আমাদের সমাকলন করা হয়, 2D ডাইমেনশনের মধ্যে সমাকলন করা হয়, ঠিক আছে? সেটা হলো দিক সমাকলন। এই যে রেখা থেকে আমাদের দিক সমাকলনের মধ্যে কনভার্ট করে না আমাদের সম্পর্ক হিসাব নিকাশ করা হয়, সেটা সহজ হয় আর কি। তোমাকে যদি বলা হয় এই এই জায়গাটা ক্ষেত্রফল নির্ণয় করো, এটা তুমি কিন্তু অবশ্যই লিমিট দিয়ে পারবা না, বা ক্ষেত্রফল সাধারণ ইন্টিগ্রালের মাধ্যমে পারবো না। তখন তোমাকে এই রেখাগুলোকে এই এরিয়াটা, এই রেখাটার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, রেখাটার একটা এরিয়া আছে, এই রেখাটাকে দিক সমাকলনে কনভার্ট করে নিয়ে তুমি হিসাব করলে তুমি কি পাবা? ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। এই জন্য গ্রিনের উপপাদ্যটা লাগে। 2 নম্বরে লাইন ইন্টিগ্রালকে ডাবল ইন্টিগ্রালে রূপান্তর করে। তো লাইন ইন্টিগ্রাল থেকে ডাবল ইন্টিগ্রালে রূপান্তর করা হয়। তাহলে ইন্টিগ্রালের যে প্রকারগুলো, এগুলো তুমি যদি ভালো করে জানো তাহলে তুমি এগুলা কিন্তু বুঝতে পারবা। 3 নম্বরটা কি আছে? বক্ররেখার সমাকলন করা না গেলে। এখন একটা বক্ররেখা আছে, মনে করো এরকম একটা বক্ররেখা আছে। এই বক্ররেখার যদি তুমি সমাকলন করতে না পারো, তাহলে তোমাকে কি করতে হবে? আচ্ছা, বক্ররেখাটা মনে করো এরকম 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 আছে আর কি, লাগা, এক কথায় তোমাকে এটা আবদ্ধ হতে হবে। তাহলে এই বক্ররেখার তুমি সমাকলন করতে না পারলে, তখন তুমি এই গ্রিনের উপপাদ্যের সাহায্যে একে দিক সমাকলনে রূপান্তর করে তোমাকে কাজ করতে পারবা, ঠিক আছে? তাহলে এই মোটামুটি আপাতত আমি 3টা বললাম, এর অনেক কাজ আছে। এক কথায় আমাকে সাধারণ রেখা থেকে 2D ডাইমেনশনে কনভার্ট করে হিসাব নিকাশ করার জন্য আমাকে গ্রিন উপপাদ্য ব্যবহার করতে হয়। তাহলে আমি ব্যবহারটা শিখে গেলাম, বা কেন কাজে লাগে সেটা আমি শিখলাম। তাহলে এটা যদি আমি শিখতে পারি তাহলে অবশ্যই আমি পরবর্তী স্টেপটা শিখবো। দেখো, পরবর্তীতে হিসাবে আমি একটু বলে নিছি যে রেখা সমাকলনটা কি। রেখা সমাকলন হলো
ক্লোজ ইন্টিগ্রাল, আমরা ইন্টারে ক্লোজ ইন্টিগ্রাল পড়ছিলাম, গাউসিয়ান তলে ক্লোজ ইন্টিগ্রাল পড়ছিলাম আর কি। এটা দ্বারা প্রকাশ করা হয় সি একটা মনে করো রেখা আর কি, সি মনে করো এটা হলো রেখা যদি হয়, তাহলে এটা তুমি ইন্টিগ্রাল করতে গেলে রেখা সমাকলন করতে হয়, বা এইভাবে ক্লোজ ইন্টিগ্রাল দিয়ে চিহ্নিত করতে হয় আর কি। আর দিক সমাকলন কোনটা, এই যে মাঝখানকার তুমি যখন এটাকে তুমি যদি আর কল্পনা করো, এই আর কে তুমি যখন ক্ষেত্রফল নির্ণয় করবে আর এর, তখন এটা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে দিক সমাকলন বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, বা ডাবল ইন্টিগ্রালও বলা হয়, ডাবল ইন্টিগ্রালও বলা হয়। তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা গ্রিনের মেইন উপপাদ্য চলে যাব। দেখো মেইন উপপাদ্যটা কি, সমতলে গ্রিনের উপপাদ্যটা একটু বর্ণনাটা আগে দেখে নেব। কি দেখবো আগে, বর্ণনাটা দেখে নেব। বর্ণনাটা কি ভাইয়া, দেখো দেখি, যদি এক্স ওয়াই সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র হয়, এক্স ওয়াই সমতল হবে, আর একটি আবদ্ধ ক্ষেত্র হবে, যা একটি সাধারণ বক্ররেখা সি দ্বারা বক্ররেখা দ্বারা আবদ্ধ থাকবে আর কি, বক্ররেখার নাম এখানে দেওয়া নেই, বক্ররেখা দ্বারা আবদ্ধ থাকবে। যদি ওই যে আবদ্ধ রেখাটা যদি পি অফ এক্স ওয়াই এবং কিউ অফ এক্স ওয়াই দুটা ফাংশন, কারণ একটা এক্স অক্ষ বরাবর ফাংশন হবে, একটা ওয়াই অক্ষ বরাবর ফাংশন, দুইটা ফাংশন দ্বারা যদি আর অঞ্চলটা মানে ওই আটটা যদি এই আটটা যদি তোমার এই দুটা ফাংশন দ্বারা যদি সংজ্ঞায়িত হয়, তাহলে এর অবিচ্ছিন্ন এবং তাদের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক, এর যে আংশিক অন্তরক আছে, এই আংশিক অন্তরকটা কেমন হবে সেটা নিচে বলে দিছে। দেখো ক্লোজ ইন্টিগ্রাল, এই যে এটা যদি তোমার একটা সি রেখা হয়, তাহলে এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে, কারণ এই রেখাটা কি, রেখাটা তো সি, সি দ্বারা প্রকাশ করলাম। রেখা মানে এটা হলো লাইন ইন্টিগ্রাল, এই লাইন ইন্টিগ্রাল কি পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, মানে একটা আংশিক অন্তরীকরণ করা হয়েছে, এটা ইকুয়াল আমরা লিখতে পারবো যদি আমি ডাবল ইন্টিগ্রালে কনভার্ট করি বা দিক সমাকলন কনভার্ট করি, তাহলে আমার কি আসতেছে, এই যে এই আবদ্ধ ক্ষেত্রটা যেটা আছে, এই ক্ষেত্রটা এই যে আর এর মধ্যে প্রকাশ করা হচ্ছে, এই জন্য আর ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই, এটা মানে আংশিক অন্তরীকরণের একটা অংশ। তো আমি এই জিনিসটা থেকে এটা প্রমাণ করব, অথবা এখান থেকে এটা প্রমাণ করব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যে কোনো একটা দিক থেকে একটা দিকে আসলেই হলো, আমরা এটা জানি। তাহলে এটা আমাদের হলো বর্ণনা, আমরা এখন প্রমাণ শুরু করব। আমি এখন প্রমাণটা চিত্রের মাধ্যমে তোমাদের দেখাবো। আমি চিত্রটা একটু এখানে অঙ্কন করে নিয়েছি, দেখো চিত্রটা কি, এইটা হলো আমার একটা মানে বৃত্ত আর কি, বৃত্তাকার, ধরে নিলাম বক্ররেখা, এটাকে আমি সি দ্বারা প্রকাশ করলাম, আর মাঝখানকার ক্ষেত্রফলটা কত, আর মাঝখানকার ক্ষেত্রফলটা কত, আর আর যদি হয়, তাহলে দেখো এখানে আমার একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এখান থেকে যদি আমি এক্স অক্ষের, এটা আমার কি এক্স অক্ষ, এটা কি আমার ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষের উপরে আমি দুইটা পয়েন্ট নিতে পারি। আমার এভাবে বর্ণনা করতে হবে প্রমাণের জন্য যে এক্স অক্ষকে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করবে, বা এক্স অক্ষ সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করবে, তাহলেই আমি এটা প্রমাণ করতে পারবো। অথবা ওয়াই অক্ষ সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করবে বা করতে পারে, বা এটা ওয়াই অক্ষকে সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে, যে কোনো একটা ব্যাখ্যা দিলেই হলো। তাহলে যদি এটা হয়, তাহলে আমি প্রথমে এক্স অক্ষ নিয়ে কাজ করব, তারপর আমি ওয়াই অক্ষ নিয়ে কাজ করব। এখানে আরেকটা জিনিস তোমাদের বলে নেই, এই যে এই অংশটা এখান থেকে দেখো, এই যে এই পয়েন্টটা, আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এই যে দেখো এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট এটাকে আমরা এফ ওয়ান প্রকাশ করবো যখন আমি এক্স অক্ষ নিয়ে কাজ করব, এটাকে আমি এফ টু প্রকাশ করব যখন আমি কি নিয়ে কাজ করব, এক্স অক্ষ নিয়ে কাজ করব। আবার মনে করো যখন আমি আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, যখন আমি ওয়াই অক্ষ নিয়ে কাজ করব, এই অক্ষ নিয়ে কাজ করব, তখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই নিচেরটাকে আমি বলবো কি জি ওয়ান, আর উপরটাকে বলবো কি আমি জি টু বলবো। তাহলে আমি এটা ভাগ করে নিলাম, এক্স অক্ষের সময় নিচের দিকে এই অংশটাকে এফ ওয়ান বলবো, উপরের দিকে অংশটাকে এফ টু বলবো, আর ওয়াই অক্ষের সময় এই নিচের অংশটা জি ওয়ান বলবো, এই অক্ষটাকে জি টু বলবো। কেন, কারণ এই এক্স অক্ষ থেকে যখন আমি সমাকলনটা করব, তখন আমার ওয়াই অক্ষের দিকে একটা মান বের হবে। আমরা সবাই জানি যে এক্স অক্ষের দিকে কাজ করলে ওয়াই অক্ষের দিকে একটা মান বের হয়, তখন ওয়াই অক্ষের হিসাবটা আমি এইভাবে করব। ঠিক আছে, তাহলে আমি এখন প্রমাণটা শুরু করে দেই। তাহলে আমি এভাবে যেভাবে চিত্রটা অঙ্কন করছি সেভাবে আমি এখন বর্ণনা দিব। তো ধরি ধরি তাহলে আবদ্ধ ক্ষেত্রটা কি, আর আর না, আবদ্ধ ক্ষেত্রটা আর, আর কে কে আবদ্ধ করে রাখছে সি, তাহলে আর কে আবদ্ধ, আর কে আবদ্ধকারী বক্ররেখা কি ভাইয়া, বক্ররেখা সি।
বক্ররেখা সি। তাহলে সিটা কি হয়েছে, এই বক্ররেখাটা অক্ষের সমান্তরাল সর্বাধিক, অক্ষের সমান্তরাল মানে তুমি যদি এই বরাবর এক্স অক্ষ টানো, এক্স অক্ষকে এই বরাবর যদি টানো, তুমি এই বরাবর তুমি যদি এক্স অক্ষ টানো, তাহলে কিন্তু এইটা দুই জায়গা ছেদ করবে, এখানে একটা ছেদ করবে, এখানে একটা ছেদ করবে। আবার তুমি যদি ওয়াই অক্ষ বরাবর টানো, এখানে একটা ছেদ করবে, এখানে একটা ছেদ করবে। মানে আমি মাঝখানটা হিসাব দেখালাম, তুমি চাইলে সাইড দিয়ে দেখাতে পারো, সমস্যা নাই। তাহলে আমার সর্বাধিক কয়টা বিন্দু ছেদ করছে? সর্বাধিক দুইটা বিন্দু ছেদ করছে, আমি সেটা এখন লিখবো। তাহলে যেখানে যেখানে অক্ষের সমান্তরাল, অক্ষের অক্ষের সমান্তরাল সরল রেখা, সরল রেখা সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে। কয়টা বিন্দুতে? দুটি বিন্দুতে ছেদ করে। তাহলে যেখানে অক্ষের সমান্তরাল সরল রেখা সর্বাধিক কয়টি বিন্দু ছেদ করবে? দুইটি বিন্দুতে ছেদ করবে। তাই যখন দুইটি বিন্দুতে ছেদ করবে, তখন এই যে আর ক্ষেত্রটা আছে, আর ক্ষেত্রটাকে আমরা দুইটা অংশে ভাগ করে লিখতে পারি, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে অতএব তাই আর কে নিচের বা নিম্নের নিম্নলিখিততে নিম্ন নিম্ন লিখিত দুইটি আকারে প্রকাশ করা যায়। তাহলে আমি নিচে অবশ্যই সেটা দিব, দুইটি আকারে প্রকাশ করা যায়। সে আকার দুটা কি হতে পারে? তাহলে পি, পি উপাংশের জন্য পিটা কি, পি অফ এক্স আমি ধরে নিয়েছিলাম। কি ধরেছিলাম আমি? পি অফ এক্স ওয়াই দুটা ছিল না আমাদের? দেখো পি অফ এক্স ওয়াই দুটা ফাংশন ছিল, পি অফ এক্স ওয়াই দুটা ফাংশন ছিল। তাহলে পি উপাংশের জন্য কি হবে? পি উপাংশের জন্য, তাহলে আমি 1 নাম্বার দিলাম পি উপাংশের জন্য, এটা এক্স অক্ষ বরাবর। তাহলে এ এক্স অক্ষ বরাবর হলে এ থেকে দেখো, এ থেকে বি পর্যন্ত গেছে, তাহলে এ লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল বি। যেখানে ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি হয়েছে? ওয়াই অক্ষ বরাবর এফ অফ, এখানে কি হবে? এফ অফ এক্স লেস দ্যান ইকুয়াল ওয়াই লেস দ্যান ইকুয়াল এফ টু এক্স, এটা হবে। আমার কথা কি বুঝছো? এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে এটাকেই ওয়াই বোঝায়। তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর একটা ফাংশন নিছি, এবং ওয়াই অক্ষ বরাবর কি এফ ওয়ান এক্স থেকে, যদি এটাকে এখান থেকে এফ ওয়ান এক্স, এটা হলো এফ টু এক্স, ঠিক আছে? এফ ওয়ান এক্স এফ টু এক্স। এবার আমি পি উপাংশের জন্য নিলাম এক্স অক্ষ বরাবর, এবার কিউ উপাংশের জন্য ওয়াই অক্ষ বরাবর নিব। সেম, কিউ উপাংশের কিউ উপাংশের জন্য, আমি ওয়াই অক্ষ বরাবর যদি নেই, তাহলে এটাকে আমি 2 নাম্বার দিলাম, আমি সমীকরণগুলোর নাম দিয়ে নিই, তাহলে আমাদের পরে সুবিধা হবে। তাহলে সি গ্রেটার লেস দ্যান ইকুয়াল ওয়াই লেস দ্যান ইকুয়াল ডি, কারণ আমার কি সি থেকে ডি পর্যন্ত ছিল, সি থেকে ডি পর্যন্ত আমার সীমা ছিল, তাই না? সি থেকে ডি পর্যন্ত নিলাম। এবার আমি তাহলে এক্স ওয়াই অক্ষ বরাবর যখন আমি নিচ্ছি, তখন এক্স অক্ষ বরাবর একটা ফাংশন আসবে, সেটাকে আমি যদি জি দ্বারা প্রকাশ করি, জি ওয়ান ওয়াই লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল কি হবে? জি টু ওয়াই। তাহলে আমি এটা 1 নাম্বার আর 2 নাম্বার পাইছি। এখন আমি কি করব? গ্রিনের উপপাদ্যটা একটু এখানে নিয়ে আসি। গ্রিনের উপপাদ্যটা যেটা আছে না, দেখো গ্রিনের উপপাদ্যটা যেটা এখানে বলছে যেটা, এটাকে আমি ওখানে একটু স্থানান্তর করি। তাহলে যদি গ্রিনের উপপাদ্যকে, যদি গ্রিনের উপপাদ্যকে যদি আমি ভেঙ্গে লেখার চেষ্টা করি, ভেঙ্গে লিখি, তাহলে আমি কি পাবো ভাইয়া? দেখো আমার এরকম ছিল, ক্লোজ ইন্টিগ্রাল পি অফ ডিএক্স, পি অফ ডিএক্স কিউ অফ ডিওয়াই,
এটা ছিল, এটা ইজ ইকুয়াল টু কেমন ছিল, ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স ডিওয়াই। এটা আমার কি, এটা আমরা পাই, কারণ কি আমার এখানে তাই ছিল ডিএক্স ডিওয়াই, তাই আছে না আমার এখানে, তাই আছে। তাহলে এই যে জিনিসটা আমি পাইলাম বা এই জিনিসটা আমি কি করতেছি, আমি এখন এটাকে ভাঙলাম, ভাঙার পর আমার দেখো এই যে এটাকে যদি আমি একটু গুণ করে দেই তোমাদের, পি ডিএক্স এর কাছে যাবে, এখানে কি কিউ ডিওয়াই এর কাছে যাবে, এটাকে গুণ করলে কি ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স ডিএক্স ডিওয়াই আসবে, আর এখানে ডাবল ইন্টিগ্রাল আর ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই চলে আসবে। তাহলে এটা আমি পাচ্ছি বা এটা আমার আসে আর কি। তারপরে তাহলে এখান থেকে যদি আমি একটু সুন্দর করে তোমাদের পার্ট টু পার্ট একটু যদি দেখাই, তোমাদের দেখো কেমন হচ্ছে। পার্ট টু পার্ট দেখালে এই যে এটা একটা পার্ট হচ্ছে, এটা একটা পার্ট হচ্ছে, এটা একটা পার্ট হচ্ছে, এটা একটা পার্ট হচ্ছে, তাহলে আমার যে কোনো একটা থেকে আমি একটা যদি প্রমাণ করতে পারি তাহলে তো আমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? আমি এখানে বেশি কাহিনী করবো না, আমি পার্টটা দেখাই তোমাদের। আমি নেক্সটে যাই। আমি প্রথমে সুবিধার জন্য কি ধরবো, সুবিধার জন্য আমি ওই যে তোমাদের এই যে এই পার্টটা নিয়ে আলোচনা করব, এই যে মাইনাস, এই যে এই পার্টটা আছে না, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, এই যে মাইনাস সহ যে আমার এই পার্টটা আছে, এই পার্টটা আছে, এটা নিয়ে আমি একটু আলোচনা করব, ঠিক আছে? তাহলে মাইনাসটা নিয়ে কেন আলোচনা করব, কারণ এটা আমার ওয়াই এর সাপেক্ষে আছে, ওয়াই এর সাপেক্ষে আছে, আমার সুবিধার জন্য আমি এই পার্টটা নিয়ে আলোচনা করব। এবং এটা হলো শর্ত কার জন্য, শর্ত একের জন্য, শর্ত একের জন্য। শর্ত একটা কি, শর্ত এক ছিল আমার এই যে এটা, শর্ত এক ছিল আমার এইটা। দেখো এখানে ওয়াই ওয়াই চলক আছে, ওয়াই চলক আছে, আর এই ওয়াই চলকের জন্যই আমি এই কাজটা করব, ডেল ওয়াই নিয়ে কাজ করবি। তাহলে শর্ত একের জন্য, শর্ত একের, শর্ত একের জন্য ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরকের, আংশিক অন্তরক, আমরা যে আংশিক অন্তরীকরণ করি সেই আংশিক অন্তরক, আংশিক অন্তরকের দিক সমাকলন, ওই যে প্রথমে বলছিলাম আমরা দিক সমাকলনে কনভার্ট করব, তাহলে দিক সমাকলন করে পাই, দিক সমাকলন করে পাই, কি পাই দেখো। এখন একটু যদি আমি সমাকলন করি তাহলে আমার কেমন ছিল, ডাবল ইন্টিগ্রাল ছিল ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। আচ্ছা তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখান থেকে আমি যদি এটা নিয়ে শুধুমাত্র চিহ্নটা ছাড়া যদি কাজ করি, আর যে উত্তরটা পারবে সেখানে যদি মাইনাস আসে তাহলে সমস্যা কি, আমার সমস্যা তো নাই, মাইনাস দ্বারা গুণ করলে ওই একই হিসাব। মানে এটাকে যদি আমি একটু ভাঙ্গাই লিখি, বা ওই পার্টটা থেকে আমি একটু যদি ভাঙ্গাই লিখি, তোমাদের দেখো এখানে দুইটা ইন্টিগ্রাল আছে, আমি দুইটা ইন্টিগ্রালকে আলাদা করে দেবো। তাহলে আমি এটা এক্স ইজ ইকুয়াল টু এ, আমার কি ছিল শর্তটা, এক্স ইজ ইকুয়াল টু এ থেকে বি পর্যন্ত, এবং আরেকটা কি এফ এফ ওয়ান এক্স থেকে এফ টু এক্স পর্যন্ত, আমি সেটা এখন শর্তটা প্রয়োগ করবো। প্রথম ইন্টিগ্রাল এ থেকে বি পর্যন্ত দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি আর একটা ইন্টিগ্রাল আছে সেটা লিখলাম, সেটা কি ওয়াই ইজ ইকুয়াল টু এফ ওয়ান এক্স এফ টু এক্স পাইলাম। তাহলে এটা কি ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই, তাহলে যেহেতু এটা ওয়াই আছে তার মানে ওয়াইটা আমি ভিতরে রাখবো, আমাকে ডিএক্স ডিওয়াই ছিল, আমি ডিওয়াইটা ভিতরে রাখলাম আর বাইরে এক্স রাখলাম। কারণ কি, কারণ এটা হলো চলকটা আমার কি, এখানে যে পাওয়ার লিমিটটা আছে এটা কি এক্স এর জন্য বাইরে এক্স রাখলাম এটার জন্য, আর যেহেতু এখানে চলকটা কি সরি লিমিটটা হলো ওয়াই, তাহলে এটার জন্য ওয়াই নিয়ে আসলাম। আমার কথা কি ক্লিয়ার? আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। তাহলে আমি এখন এটা সমাকলন করব, দিক সমাকলন করব। দিক সমাকলন কি হবে, তাহলে সমাকলন আর হলো অন্তরীকরণ একে অপরের বিপরীত, তাহলে এই ডিওয়াই ডিয়া উঠে চলে যাবে, শুধুমাত্র এখানে পি থাকবে, আমার একটা পি চলে আসবে। কি আসবে, পি চলে আসবে। আমি তাহলে এখানে এ থেকে বি পর্যন্ত দিলাম, এ থেকে বি পর্যন্ত দিলে আমার কি চলে আসবে, এখানে পিটা চলে আসবে।
পিটা আমি ডিরেক্ট একবার না লিখে পি অফ এক্স ফাংশন আকারে লিখি, কারণ আমাকে এখানে মান বসাতে হবে, লিমিট যেহেতু আছে মান বসানোর জন্য আমি ফাংশন আকারে লিখলাম। কারণ পি একটা ফাংশন, এর ভিতরে এক্স এবং ওয়াই দুটা মানে আছে। তাহলে আমার ফাংশনটা কি, y is equal to f1 x, লিমিট বসাতে হবে না? তোমরা তো অবশ্যই জানো লিমিট বসাতে হবে f2 x। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, আর বাইরে কি আছে, ডিএক্স গুণ অবস্থায় চলে আসে। তাহলে এখন এটাকে আমি একটু সিলেক্ট করে নিই, এখানে একটু ছোট করে নিই, তাহলে আমার এখানে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমার সিলেক্টটা হয়নি, সিলেক্ট একটু ভালো করে করি। তাহলে এটা আমি পাই, ঠিক আছে। তাহলে এখন আমি দেখো, তাহলে আমি এটা পাইছি। এখন এখান থেকে আমি যদি লিমিট গুলা বসাই, এ থেকে বি পর্যন্ত গেল, আমি যদি লিমিট বসাই, তাহলে লিমিট বসালে আপার লিমিট বসবে। তাহলে পি অফ, আমি যেহেতু ওয়াই এর সাপেক্ষে করলাম, তাহলে পি অফ f2 বসবে মাইনাস পি অফ এক্স f1 বসবে, থার্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স গুণ অবস্থা আছে রেখে দিলাম। তাহলে এখন কি এই জিনিসটা দুটার মধ্যে কি ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে যাবে কিনা? তাহলে ভাগ হয়ে গেলে এ থেকে বি পর্যন্ত পি অফ এক্স f2 ডিএক্স, এ থেকে বি পর্যন্ত পি অফ এক্স f1 ডিএক্স, এটা চলে আসলো। এখন তোমার এখানে চিত্রটা বুঝতে হবে। এখানে দেখো পি অফ এফ টু টা কোথা থেকে গেছে, এ থেকে বি পর্যন্ত, কিন্তু তোমার চিত্রে কি ছিল ভাইয়া? চিত্রে দেখো এ থেকে বি পর্যন্ত, এ থেকে আমার কিন্তু ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরতেছে, ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরতেছে, তার মানে এ থেকে বি পর্যন্ত আমি নিচেরটাকে f1 ধরছি। তাহলে f1টা এ থেকে বি পর্যন্ত ঠিক আছে, f1টা এ থেকে বি পর্যন্ত ঠিক আছে। আর f2টা বি থেকে এ পর্যন্ত গেছে, বি থেকে এখান থেকে এই দিক বরাবর, মানে কি বি থেকে এ পর্যন্ত কে গেছে, f2টা গেছে, আর f1টা এ থেকে বি পর্যন্ত গেছে। তার মানে আমার এখানে লিমিটটা পরিবর্তন করতে হবে না। f2টা কোথা থেকে গেছে, বি থেকে এ পর্যন্ত গেছে, আমি দেখলাম। তাহলে আমি যদি এখানে লিমিটটা পরিবর্তন করে নেই, তাহলে অবশ্যই আমাকে একটা মাইনাস দিতে হয় লিমিট পরিবর্তন করতে গেলে। বি থেকে এ পর্যন্ত গেছে, আর পি অফ এক্স f2 ডিএক্স, আর এখানে এটা ঠিক আছে, f1টা ঠিক আছে। তাহলে এ থেকে বি পর্যন্ত পি অফ এক্স f1 ডিএক্স, এটা আমি পাইলাম। উভয় পক্ষ থেকে আমি যদি মাইনাস কমন নেই, আচ্ছা আমি এটাও যদি আমি একটু সিলেক্ট করে রাখে দেই এখানে। আচ্ছা, এখানে আমার বিটা ছাড়া পড়ছে, দেখছো বিটা ছাড়া পড়ছে, তাহলে এখানে আমি একটু ছোট্ট করে বি দিয়ে নিই। তাহলে আমি এটাকে যদি আলাদা করে রেখে দিলাম, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কেমন আসবে, ইন্টিগ্রেশন, এটাকে আগে আগে লিখলাম আমি, এ থেকে বি পর্যন্ত পি অফ এক্স অন কমা এক্স অন তো না, এক্স এক্স কমা f1, f1 ডিএক্সটা বাইরে লিখলাম, সমস্যা নাই, আমার সমস্যা আছে, সমস্যা নাই। প্লাস বি থেকে এ পর্যন্ত পি অফ এক্স f2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এখন এইটাকে ভাইয়া মাইনাস এই পুরা জিনিসটাকে এ থেকে বি পর্যন্ত, বি থেকে এ পর্যন্ত, এই পুরা জিনিসটাকে আমি কি একটা ক্লোজ ইন্টিগ্রাল বলতে পারি না, কারণ কি পুরাটাই তো সি ছিল, পুরাটাই সি ছিল না, পুরাটা তো সি, তাহলে দুটা যোগ করলে তো আমি সি পাবো। তাহলে আমি একটা ক্লোজ ইন্টিগ্রালের মধ্যে আমি সি রেখে দিলাম, রেখে দিতে পারি। আর পি, এই দুটা মিলে আমি একটা পি বলতে পারবো, একটা ফাংশন। আর ডিএক্স আছে, ডিএক্স রেখে দিলাম। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি, দেখো আমি আর একটু সিলেক্ট করে নিয়ে ছোট করে রাখে দেই, এই পেজের মধ্যে আমি রাখবো, আমি এই পেজের মধ্যে রাখার চেষ্টা করব, আমি এটা করলাম, ঠিক আছে। তাহলে আমি এই যে এটা কি রেজার করে দেই একটু, এটাতে সি আছে ক্লোজ ইন্টিগ্রাল। তাহলে আমি কি এখানে লিখতে পারি না এভাবে, অতএব আমি লিখতে পারি যে ক্লোজ সি পি ডিএক্স ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি মাইনাস আর ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই ডিএক্স হয়। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। কয় নং সমীকরণ, 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে দেখো তোমার এখানে একটা জিনিস বুঝতে হবে, তুমি একটা এলিমেন্ট থেকে তুমি আরেকটা পাচ্ছ, আরেকটা এলিমেন্ট থেকে তুমি আরেকটা পাবা, বা আরেকটা অংশ থেকে তুমি আরেকটা পাবা, পাবা কিনা? তাহলে আমি এখন নেক্সট যাই। তাহলে এখন শর্ত 2 এর জন্য, আবার আবার শর্ত 2 এর জন্য, এবার আমি ওয়াই অক্ষে উপাংশ নিয়ে কাজ করব। শর্ত
দুই এর জন্য। আমি একের জন্য কাজ করলাম, আমি শর্ত দুই এর জন্য। তাহলে এবারে আমি কি কার সাপেক্ষে করবো? এক্স এর সাপেক্ষে। এক্স এর, আমরা সবাই জানি যে আমরা যখন এক্স অক্ষ নিয়ে কাজ করি তখন আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে কি করি? ডিফারেন্সিয়েশন করি, সমাকলন করি। আর যখন আমরা ওয়াই অক্ষ নিয়ে কাজ করি তখন আমরা এক্স এর সাপেক্ষে করি। তাহলে এক্স এর সাপেক্ষে আমি যদি সমাকলন আংশিক, সেম, আংশিক অন্তরকের, আংশিক অন্তরকের, অন্তরকের, আংশিক অন্তরকের দিক সমাকলন করে পাই। দিক সমাকলন, সমাকলন করে পাই। আংশিক অন্তরকের দিক সমাকলন করে পাই। তাহলে আমি যদি আংশিক অন্তরকের দিক সমাকলন কাকে করব? যে এটা এখানে আমার ডেল এক্স আছে, তাহলে আর যদি আমি ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স কল্পনা করি, তাহলে ডিএক্স ডিওয়াই, এটা থেকে আমি কি লিখতে পারবো? একটা সমাকলন বাইরে রাখলাম, এটা আমি কি সি থেকে ডি পর্যন্ত দিব। সি থেকে ওয়াই ইজ ইকুয়াল টু, সি থেকে ডি পর্যন্ত সমাকলন দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আর একটা সমাকলন আছে, এখানে আমি কি করব? এক্স ইজ ইকুয়াল টু জি ওয়ান ওয়াই, আর এখানে কি জি টু ওয়াই। থাকতেছে কি এখানে আমার? থাকতেছে ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স। তাহলে এক্স এর জন্য আমি ডিএক্স রেখে দিব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ডি ওয়াই রেখে দিলাম বাইরে। এটাকে যদি আমি একটু হিসাব নিকাশ করি, তাহলে আমার এই যে এইটা সি থেকে ডি পর্যন্ত এটা থাকতেছে আমার। এটাকে করলে আমি কি পাবো? সমাকলন এবং অন্তরীকরণ যদি আমরা কাটাকাটি দিলে কি থাকবে? শুধুমাত্র কিউ থাকবে। তাহলে কিউ অফ ফাংশনটাকে আমি এক্স ওয়াই দ্বারা ডিনোট করে দিলাম, করে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট বসাবো। লিমিটটা কি আমার? লিমিটটা হলো এক্স ইজ ইকুয়াল টু জি ওয়ান ওয়াই থেকে জি টু ওয়াই পর্যন্ত, আর বাইরে ডি ওয়াই গুণ অবস্থায় আছে। তাহলে এটাকে আমি এখন কোথায় বসাবো? এক্স এর সাপেক্ষে করতে, তার মানে কি আমি এখানে বসাবো, এক্স এর জায়গায় বসাবো মান জি টু মাইনাস জি ওয়ান। আমি এখন সেটাই এ পেতে করি। তাহলে অতএব আমি যদি এখন মান বসাই, তাহলে মানটা কি আমার আসতেছে? সি থেকে ডি পর্যন্ত মান বসালাম, মানটা কি? জি অফ, সরি জি অফ না, মানটা হলো কিউ অফ, মানটা হলো কিউ অফ জি টু ওয়াই মাইনাস কিউ অফ জি ওয়ান, জি ওয়ান, জি ওয়ান কমা ওয়াই। এখানে কি গুণ অবস্থা থাকবে? ডি ওয়াই গুণ অবস্থা থাকবে। এখন এই জিনিসটাকে আমি যদি এখন ভাঙ্গাই দিই, আলাদা আলাদা করে দিই, কেমন হয় দেখো দেখি। সি থেকে ডি পর্যন্ত কিউ অফ জি টু ওয়াই মাই, সরি, এখানে জি অফ ওয়াই ডি ওয়াই গুণ হবে মাইনাস সি থেকে ডি পর্যন্ত কিউ অফ জি ওয়ান ওয়াই ডি ওয়াই। এখন আমার চিত্রটা দেখতে হবে যে জি ওয়ান আর জি টু টা কোথায় আছে। জি ওয়ান জি টু টা কোথায় আছে দেখো। জি ওয়ান নিচেরটা যদি জি ওয়ান হয়, তাহলে জি ওয়ানটা কোথা থেকে? ডি থেকে সি পর্যন্ত আসতেছে। আর জি টু টা কোথায় যাচ্ছে? জি টু টা সি থেকে ডি পর্যন্ত যাচ্ছে, তাই না? এইভাবে লিমিট। তো জি ওয়ানটা ডি থেকে সি, তাহলে এখানে আমার জি ওয়ানটা কোথায় আছে দেখো। জি ওয়ানটা সি থেকে ডি পর্যন্ত, মানে বিপরীত আছে। তো আমি যদি এটা কি করতে হবে দেখো, জি টুটা কোথায়? সি থেকে ডি পর্যন্ত, ঠিক আছে। আর জি ওয়ানটা কোথায় হওয়ার কথা ছিল? ডি থেকে সি পর্যন্ত, হয়েছে কোথায়? সি থেকে ডি পর্যন্ত। তাহলে আমি এটা একটু লিমিটটা কনভার্ট করে নেবো। সি থেকে ডি পর্যন্ত যদি লিমিট হয় আমার এটা, এটা কোথায়? সি থেকে ডি পর্যন্ত। তাহলে কিউ অফ জি টু ওয়াই ডি ওয়াই, এই যে সামনে যখন লিমিটটা চেঞ্জ করলে একটা মাইনাস আসবে, ওই মাইনাস মাইনাস কি হবে? এটা প্লাস হয়ে যাবে। তখন এটা ডি থেকে সি পর্যন্ত হবে কিউ অফ জি ওয়ান ওয়াই ডি ওয়াই, ডি ওয়াই, এটা হয়ে গেল। এখন আমি এটাকে আমি কি লিখতে পারবো? একটা ইন্টিগ্রাল দিয়ে সি দিলাম, দিয়ে আমি এটা কি লিখতে পারতেছি? কিউ ডি ওয়াই লিখতে পারতেছি, কিউ ডি ওয়াই লিখতে পারতেছি। তাহলে এটাকে আমি কত দিলাম? 2 নাম্বার দিলাম। এটাকে আমি, আচ্ছা আমি এটা সুন্দর করে লিখে 2 নাম্বার দিই। এটা একটু ছোট করে নিয়ে এখানে লিখবো। তাহলে আমি কি লিখতে পারতেছি? অতএব আমি লিখতে পারতেছি যে ইন্টিগ্রাল সি কিউ ডিওয়াই ইজ ইকুয়াল টু, লেখা যাচ্ছে ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ ডিভাইডেড, এটা কি এক্স এর সাপেক্ষে, তাহলে ডেল এক্স ডিএক্স ডিওয়াই। এটাকে আমি 2 নাম্বার দিলাম। এখন তুমি যদি 1 আর 2 যদি যোগ করে দাও, 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই
1+2 করে পাই। করলে কি হচ্ছে আমার, দেখো দেখি। করলে আমার হচ্ছে সি সি পি অফ ডিএক্স, পি অফ এক্স ভুলে গেলাম, পি অফ ডিএক্স প্লাস পি অফ ডিওয়াই, এটাকে একবার কমন নিয়ে লিখলাম ইজ ইকুয়াল টু, আর এদিকে তুমি কমন আসতেছে কি, আর কমন আসবে, আসবে কি, ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, এটা আসতেছে। তাহলে প্রমাণিত। তাহলে আশা করি তোমরা এই যে গ্রিনের উপপাদ্যটা এটা বুঝছো। এই যে গ্রিনের উপপাদ্যটা তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই স্ট্রোকস এর উপপাদ্যটা তোমরা পারবা, কারণ গ্রিনের উপপাদ্যের সাহায্যে আমরা কি স্ট্রোকস এর উপপাদ্যটা করব। গ্রিনের উপপাদ্যের সাহায্যে আমরা স্ট্রোকস এর উপপাদ্যটা করব। আমি একটু প্রথমে তোমাদের লিখে দেই এখানে, এই যে স্ট্রোকস এর, এই যে এখানে আমরা স্ট্রোকস এর উপপাদ্যটা এর সাহায্যে করব। আর একটা কাজ হলো গ্রিনের সাহায্যে, গ্রিনের সাহায্যে স্ট্রোকস এর উপপাদ্য সমাধান করবেন, স্ট্রোকস এর উপপাদ্য প্রমাণ করবে আর কি, উপপাদ্য প্রমাণ করব। তাহলে আশা করি বুঝতে পারছো সবাই, সুন্দর করে নোট করবা, আর অবশ্যই অবশ্যই গ্রুপে তোমরা নোট পোস্ট করবা। তাহলে আমি নোটের উপর তোমাদের একটা ভালো কিছু গিফট দেওয়ার ব্যবস্থা করবো। আর যারা ইউটিউব থেকে ফ্রি দেখতেছো ক্লাসটা, এই ক্লাস সবার জন্য ফ্রি, এটা পেইড বেসের ক্লাস হলেও ফ্রি করে দিয়েছি। তাহলে যারা করছো অবশ্যই তারা আমার, যদি আমার পেইড বেসে ভর্তি হতে চাও, বেসিক থেকে যদি বুঝতে চাও, তাহলে অবশ্যই পেইড বেসে ভর্তি হবা। নাম্বার দেওয়া থাকে, নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কোনো কন্ট্যাক্ট না কেন ডিসক্রিপশন বক্সে পাবা, অথবা তোমার যে কোনো আমার চ্যানেল থেকে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবাই তুমি, সেখান থেকে কন্ট্যাক্ট করে আমার পেজে যুক্ত করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।